নতুন দিন আর একটা ব্লগ। কেমন আছো ফ্রেন্ডস তোমরা সবাই? পুরীতে আমি একটা অন্যরকম ভাবে পুরী আবিষ্কার করলাম, বেশ নতুন ভাবে। বাবার সঙ্গে যখন গেছিলাম তখন তো আহ পুরোটাই বাবার উপর ডিপেন্ডেন্ট। বাবা যেখানে ঘোরাচ্ছে সেখানে যাচ্ছি, যা খাওয়াচ্ছে তাই খাচ্ছি, যা কিনে দিচ্ছে তাই কিনছি। সেটা অন্য মজা। যখন আমি নিজে গেলাম আমার বন্ধুর সাথে, কোথায় থাকবো সেটা ঠিক করা, ট্রেনের টিকিট, কোন ট্রেনে যাব, কি করে ফিরবো, লোকালি কি কোথায় কোথায় ঘুরবো, সেগুলো সব নিজে যখন ঠিক করেছি, সেটা কিন্তু একটা অন্য মজা। এখন আমরা যাচ্ছি সোনার গৌরাঙ্গ দেখতে। লাঞ্চ করে এসে রেস্ট করে এবার বেরোলাম সোনার গৌরাঙ্গ দেখতে। আমি আর আমাদের যেখানটা আমরা ছিলাম সেখান থেকে কিন্তু সবই বেশ কাছাকাছি। সোনার গৌরাঙ্গর মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল নিয়ে যেতে দেয় না, একজন করে ঢুকতে হয়। এত সুন্দর লাগলো এখানটায় এসে, পুরো ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবা এসে সব গল্প বলতো, প্রত্যেকটা মন্দিরের স্টোরি বাবা শোনাতো। এই জায়গাটা একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত শান্তি এখানে। সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে, আর আমরা দুই বন্ধু মিলে চলে এসেছি ইতিহাস খুঁজতে। সোনার গৌরাঙ্গ আমি এখন অপেক্ষা করছিলাম, ও গেছে মন্দিরে, অনিতা গেছিল মন্দিরে তখন। এরপর চলে এলাম সুভদ্রার বাড়িতে। এত মন্দির, এত বড় একটা উম, এত জমি জমা, এত বড় একটা প্রপার্টি, সত্যি এগুলো কারা মেনটেন করবে? তো বিশাল খরচ, কোনো সরকারের পক্ষে কি সম্ভব? এত সুন্দর লাগলো সুভদ্রার বাড়ি, রন্ধনশালা সব ভেঙে গেছে, এখনো তুলসী মঞ্চটা রয়েছে। একটু মনে হলো এখানটাতে বসে বসে আমরা থাকি। দুই বন্ধু মিলে আমরা কত পুরনো কথা, কত ছোটবেলা, কত পুরনো ইতিহাসের পাতা আমরা উল্টাচ্ছিলাম। এই দেখো তুলসী মন্দিরটা এখনো রয়েছে, সেই ছোট ছোট দরজা কাঠের, ওপরে শিকল তোলা। আমাদের নৈহাটির বাড়িতে এরকম ছিল, সেই কড়ি বরকা, সেই মোটা মোটা থাম সব আছে, কিন্তু সব ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। মন্দিরে ঢুকেই কেমন যেন একটা মন খারাপও করতে লাগলো। জানি না এর পরের 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 জেনারেশন তার এসব দেখতে পাবে কিনা। কোনো এক টেম্পলে প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত কাজ, সমস্ত আমাদের আর্কিটেকচার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, জানি না। তারপরে দুজনে হাঁটতে হাঁটতে চললাম নদিয়ান গৌরাঙ্গর বাড়ি দেখতে। কি সুন্দর সেই মন্দিরটা, দেখো চারপাশে একটাই কমপ্লেক্সের মধ্যে তিন চারটে মন্দির। আমরা হাঁটছিলাম, নিশ্চয়ই তোমরাও এসেছো আমার মতনই। আমার কিন্তু বেশ একটা অদ্ভুত লাগছিল, মন খারাপ লাগছিল, আবার তার সঙ্গে খুশিও লাগছিল। দুজন বন্ধু মিলে আমরা বেরিয়েছি, কত স্মৃতি, কত কিছু। তারপরে আমি গেলাম গৌরাঙ্গর বাড়ি, নদিয়ার গৌরাঙ্গ। কত সুন্দর সুন্দর গাছ ফুলে ভরে আছে এখানে, লোক নেই, জন নেই, কেউ নেই ঠাকুরের সামনে। কে আসছে কে যাচ্ছে কেউ জানে না, শুধু ঠাকুর বসে আছে। শুধু ঠাকুর আমাদের সবার কে ভালো রাখার দায়িত্ব নিয়ে যেন বসে আছে, এরকমই মনে হচ্ছিল। এই লাল মেঝেটা দেখে আমার এত ভালো লাগছিল। আমার নৈহাটির বাড়ির সমস্ত মেঝে লাল রঙের, আমাদের মন্দিরের রঙের মেঝেও লাল। লাল মেঝেতে শুতে বসতে ভীষণ ভালো লাগে, একটা অদ্ভুত অদ্ভুত নস্টালজিক হয়ে পড়ছিলাম এখানে এসে। আমাকে অনিতা বোঝাচ্ছিল এখানে নদীয়ার গৌরাঙ্গ কোথা থেকে এলো। আসলে যেখানেই যাই সেই গৌরাঙ্গ, সেই কৃষ্ণ, সেই রাধা, সবই যেন কেমন মিলে একাকার হয়ে গেছে। সেদিকে আমি ইস্কনের মন্দির যখন গেলাম তখনও যা দেখলাম, বেনারস, বৃন্দাবন সব জায়গাতে যেন একই রকম, একই সবকিছু। আমরা দুজনে বসে বসে অনেক গল্প করলাম, গাছ থেকে ফুল পেড়ে আমাকে অনেকটা মাথায় লাগিয়ে দিল। কি সুন্দর লাগছিল এই বিকেলটা, আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। আমি আমার না মনের যা ইচ্ছা হয় আমরা তাই করি। এটা হচ্ছে গৌরাঙ্গ বীচ, এই প্রথম দেখলাম। অনেকটা গলির মধ্যে দিয়ে একটা বীচ দেখা যাচ্ছিল, বললাম চল যাই দেখি। সেই বিচে চলে এলাম, দেখলাম কত লোকজন, খাবার দাবারের দোকান এখানে। এই বিচে আমি কিন্তু কোনোদিন আসিনি। এখানে এসে বেশ ভালো লাগছিল, একটা বেশ নতুন কিছু আবিষ্কার করেছি মনে হচ্ছিল। দেখো সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই মাছগুলো সব ভেজে ভেজে খাওয়াচ্ছিল, কত লোক এই মাছগুলো ভেজে ভেজে খাচ্ছিল, যে যেটা অর্ডার করছে সেটা সামনে ফ্রাই করে খাওয়াচ্ছে।
আমার আর অনিতার অবশ্য সাহস হয়নি মাছ খাওয়ার এখান থেকে। আমাদের পরের দিন ফিরতে হবে, তাই জন্য আর এই এক্সপেরিমেন্টটা করতে পারলাম না। আর আমরা দুজনেই যে খুব একটা মাছ ভক্ত তাও নয়, সে কারণে একটু ভিডিওই করলাম তোমাদের দেখাবো বলে, কত রকমের মাছ আর কত লোক খাচ্ছে। তারপর চলে এলাম আমরা স্বর্গদ্বারে। অনিতার গজা কেনার ছিল, তাই জন্য সিংহ সুইচ থেকে গজা কিনলো। আর আমি যে শাড়িটা কিনেছিলাম ওটা আবার দিদির পছন্দ হয়ে গেছে, তাই জন্য আমাকে আবার শাড়ি কিনতে আসতে হলো। পরের দিন আমরা চলে আসবো দুপুরবেলা। সকালবেলা উঠেই একটু বেরোলাম, সামনেই আমাদের বিচ, ওখানেই বিচের পাশেই ক্যাফে আছে, সেখানেই আমরা ব্রেকফাস্ট করব ঠিক করলাম। এত সুন্দর ছিল আমাদের গেস্ট হাউসটা যে প্রত্যেকটা কোনায় কোনায় যেন মনে হতো ছবি তুলে রাখে। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, বনানী ফরেস্ট রেস্ট হাউস, ভীষণ সুন্দর, একদম মেন রোডের ওপরে। তারপর আমরা দেখো দুজনে মিলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি। এই রাস্তাটা হচ্ছে আমাদের গেস্ট হাউসের সামনের রাস্তাটা। এই রাস্তার উপর দিয়েই সমস্ত লোককে যেতে হবে স্টেশন থেকে স্বর্গদ্বারের দিকে। অসাধারণ একটা লোকেশন, একদিকে রাজভবন, একদিকে আকাশবাণী, একদিকে এসবিআই, একদিকে সিটি রোড, সমস্ত কিছু একদম মেন রোড। গেট থেকে বেরোলে অটো টোটো রিক্সা সবকিছু, তার জন্য কোনো গাড়ি ভাড়া করা, গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। শুধু কোনার্ক যাওয়ার দিনে আমরা গাড়ি নিয়েছিলাম। রাত 11টা 12টা যখন খুশি তুমি ফিরতে পারো, এত সেফ সিটি। এই জন্যই আমার উড়িষ্যা এত ভালো লাগে, বারবার আসতে ইচ্ছে করে। আমরা এই গোল্ডেন বিচের ভেতরে একটা খুব ভালো ক্যাফে আছে, সাউথ ইন্ডিয়ান ক্যাফে, আমরা ওটাতেই আমরা খেতে বসলাম, ব্রেকফাস্ট করলাম। অনেক কিছু, মেদি বড়া, উপমা, দই বড়া, অনেক কিছু আমরা পেয়েছি, একদম ডিফারেন্ট। এদের উপমার সঙ্গে দেয় একটা আমাদের ইয়ের মতো একটা ছোলার একটা অনেকটা ঘুগনি টাইপের কিছু দেয়, মেদি বড়ার মতো তাই দেয়। বাট একটা কোন পিঠে খেলাম, আমার নামটা সত্যি মনে রাখা উচিত ছিল বাট মনে নেই, সেটা ছিল অসাধারণ। সেটা আমার মনে হলো আটা দিয়ে কিছু বানিয়েছে, রাগির আটা বলছিল, তার সঙ্গে নারকেল টারকেল দিয়ে অসাধারণ খেতে ছিল ওটা। আমরা আবার কিনেও নিয়ে এলাম বাড়িতে। দুজনে মিলে গল্পের তো আমাদের শেষ হয় না, আর কিছুক্ষণ পরেই আমাদের বেরিয়ে পড়তে হবে, আজকে আমাদের ফেরা। তাই জন্য সকালে ভেবেছিলাম ব্রেকফাস্ট করে একটু বিচের ধারে যাব। একদম উল্টো দিকেই বিচ, একটা গেট আমাদের গেস্ট হাউস আর উল্টো দিকের গেটটাই হচ্ছে বিচের, গোল্ডেন বিচের। এত সুন্দর করে বিচটা মেনটেন করেছে। 10 টাকা করে একটা এন্ট্রি ফিস নেয়, কিন্তু সেটা আমরা যেহেতু ফরেস্টের গেস্ট হাউসে আছে আমাদের কাছ থেকে নেয় না, তার জন্য অসম্ভব সুন্দর মেনটেন। এর সঙ্গে একটা গোল্ডেন প্যালেস বলে একটা হোটেলও আছে, ওদেরই হয়তো এই বিচটা হবে। পাশে টেনিস কোর্ট আছে, প্রচুর বাঁদর আছে, নিজেদের মতন খেলে বেড়াচ্ছে তারা। আমি ঠিকই করেছিলাম একটুখানি জলে ভিজবো, একটু অন্তত পা তো ভেজাতে হবে, চলে যাবো আজকে। আমি আবার এই পুড়ে যাচ্ছি, সানবার্ন, কালো হয়ে যাব, এটা হয়ে যাবে, এসব নিয়ে কখনোই মাথা ঘামাই না। সমুদ্রের কাছে যখন এসছি তখন তো সানবার্ন হবেই, হোক তাতে কি হয়েছে। তাই বলে কি সমুদ্রে যাব না, সমুদ্রে নামবো না, এটা হতে পারে না। সানস্ক্রিন আমার ইউজ করতে ভালো লাগে, ওসবই কিছু হয় বলেও আমার মনে হয় না, যা পড়ার সেটা পড়বই। আমরা পাগলের মতো দুজনে ঘুরে বেরিয়েছি। সবাই বলবে রোদ্দুরের মধ্যে তোরা কি করে ঘুরলি, আমরা সকাল থেকে রাত অবধি ঘুরেছি, মাঝে এসেছি, গেস্ট হাউসে থেকেছি, চা খেয়েছি, একটু রেস্ট করেছি, আবার বেরিয়ে পড়েছি চেঞ্জ করে। অসম্ভব, সত্যি যদি গরম হতো এ তো পারতাম। আর আমরা বন্ধুরা কেউই এজটাকে সত্যিই মনে করি না। আমাদের ঈশ্বরের কৃপায় আমাদের মনটার বয়স কোনো এখনো বাড়ছে না, আর আমরা বাড়তে দিচ্ছিও না। তাই জন্য হয়তো তোমরা অনেক সময় আমাদের সাথে এই মধ্য বয়সের যারা আছো বা যাদের তোমরা দেখি বড় হয়ে, যাদের সঙ্গে অনেকটাই আমাদের লিঙ্ক করতে পারবে না বা কানেক্ট করতে পারবে না, কারণ আমরা সত্যিই ছেলে মানুষের মতন হয়ে যাই। রাস্তায় বসে কখনো ছবি তুলছি, কখনো নাচছি, কখনো গান গাইছি, কখনো পাগলামি করছি, এক একটা জায়গায় দুবার তিনবার চারবার করে ড্রেস চেঞ্জ করছি, আমাদের এনার্জির কোনো শেষ নেই।
ঈশ্বর আমাদের অনেক রকমের অনেক এনার্জি দিয়েছে। এই সুস্থভাবে যদি বাঁচতে পারি তাহলেই অনেকটা। অফুরন্ত ছবি তোলা, অফুরন্ত ভিডিও করা, প্রত্যেকটা মোমেন্ট যেন মনে ধরে রাখি। এত বছর বাদে কলেজের বন্ধুর সাথে বেরিয়েছি, এটার মজা আমি ঠিক তোমাদের বোঝাতে পারবো না। বন্ধুদের মিলে যখন আমরা বেরোই না, তখন সত্যি বয়স টয়স ভুলে যাই। আর সবসময় বয়স মনেই বা রাখবো কেন? যদি শরীর সুস্থ থাকে, যদি মনটা ঠিক থাকে, তাহলে আমাকে জবরদস্তি বুড়ি হতে হবে কেন? আর বুড়ি হওয়া মানে, বয়স বাড়া মানে কি আমাকে মানে সাদা শাড়ি পরে আহ ভীষণ একটা ভারিক্ষি টাইপের এরকম হয়ে থাকতে হবে? আমি এটা পারলাম না গো, জাস্ট পারলাম না। আমার মনে যা ইচ্ছা হয় আমি তাই করি। আমি আমার মনটা কি বলে আমি সেটাকে অনুসরণ করি, না কাউকে অনুকরণ করি, না কাউকে আমি আমার লাইফকে জাজ করার জায়গা দিই। আমি হচ্ছে আমার লাইফের জাজ। এমন কিছু করবো না যাতে মানুষের কোনো হার্ম হয়। তাই বলে নিজের মজা, নিজের কোনটা পরলে ভালো লাগছে, নিজের সব রকম ড্রেস পরি, বিকজ আমাকে মানায় তাই পরি। অসম্ভব মজা। আমরা এবারে কলকাতার দিকে এবার বেরোচ্ছি। আমরা হয়ে গেল দুদিন ছুটি কাটানো, অফুরন্ত মজা, খুব মজা হলো। ফ্রেশ অক্সিজেন নিয়ে আমরা বাড়ি ফিরছি। এরপর ভালো আবার ট্যুর হলো। দৌড়তে পারবো। কি বলছো অনিতা? এবার খুব শুনি। ভালো ট্যুর হলো, খুব এনজয় করেছি দুজনে মিলে। সত্যি দুজনেও ভালোভাবে এনজয় করা যায়, মনের মিল থাকলে পরে এটা সম্ভব হয়। একদমই তাই। আর নির্ভেজাল আনন্দ, আড্ডা, গল্প, মানে কত রোমন্থন হলো আমাদের। স্মৃতির মন্থন যেন করতে এসেছি। সত্যি ছোটবেলায় ফিরে গেছিলাম, একদম। কৈশোরে, কলেজ ডেজে। সবচাইতে বড় কথা, পূর্বা যে এত দিন কত কলেজের সমস্ত বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে, আমি তো শুনে অবাক। সত্যি কথা বলতে আমার কিন্তু সেই অর্থে কারোর সাথেই যোগাযোগ নেই, এবং ঘটনাচক্রে পূর্বার সাথে আমার দেখা হলো বলেই এই অনেক রোমন্থন হলো। একদমই তাই। খুব ভালো লাগলো। আর সত্যি একেবারে আমরা দুজনে আমরা দুজনের আমাদের নতুন পুরো, করে খুঁজে পেলাম কত হ্যাঁ, কথা। সত্যি কত আমার জীবনের গল্প, কথা, গল্প ওর কত জীবনের গল্প, গল্প। কত গল্প সত্যি। আমার জীবনের গল্প শুনে অবাক হয়ে গেছে আমি একেবারে অবাক। এরকমও সবাই। এটা এত হয় মানে এতগুলো সিনেমার মতো একটা ভীষণ ওপর নিচ, আপ অ্যান্ড ডাউন ওর জীবনে কত এসছে, এবং সেটাকে ও সুন্দরভাবে, এত বুদ্ধি, এত সুন্দর ওর ভাষণ, এত বলার মানে ভাষা কি সুন্দর। আমি অবাক হয়ে যাই যে কত ভালো মনের হলে পরে এত আমার সুন্দরভাবে। লড়াই শুনে ও তো গেছে অবাক হয়ে, সত্যি। বলে সিনেমার মতন গল্প। হ্যাঁ, আমি ওকে বলেছি যে অ্যাকচুয়ালি তুই একটা সিনেমাগুলো তোর বানানোই তো জীবন হয় গল্প নিয়ে, দিয়ে। জীবন নিয়ে একটা। এবার আমাদের ফেরার পালা। পুরীকে বিদায় জানিয়ে বাড়ির দিকে এক রাশ মন খারাপ নিয়ে আমরা দুই বন্ধু টোটোতে উঠলাম। বাড়ি ফিরবো নিশ্চয়ই মজা, আমার বাচ্চাদের দেখবো, ওর বাচ্চাদের দেখবে, এটা তো নিশ্চয়ই প্রচুর মজা। কিন্তু এই যে দুই বন্ধু মিলে আমরা যে কাটালাম না 2.5টা দিন, বিশ্বাস করে একটা অদ্ভুত অনুভূতি। এই প্রথম আমরা বন্দে ভারতে চড়বো। স্টেশনে আসার পরেই দেখলাম ট্রেন ঢুকিয়ে দিয়েছে, বলে এখন ওঠা যাবে না, এখন ট্রেন পরিষ্কার হবে। যারা ট্রেন থেকে নামলো প্রত্যেকে এসে ছবি তুলছে। আমি এলাম আমাকে একটা ছবি তুলে দে, ভিডিও করে দে। তা আমরাও দুজনে সুযোগই পাচ্ছিলাম না। সবাই একটু ফাঁকা যখন হলো তখন আমরা সুযোগ পেলাম। ওর খুব অবাক লেগেছে আমার জীবনের গল্প শুনে। আমরা কলেজ ডেজের পরে আমাদের যোগাযোগ ছিল না, বহু বছর বাদে আমাদের আবার ইউনিয়ন। তাই ও আমার সম্পর্কে কিছুই জানতো না, আমার জীবন সম্পর্কে। আমার জীবন সম্পর্কে জেনে ওর প্রচুর, ও বলছে এরকম ভাবেও হয়, এরকম ভাবেও বাঁচা যায়, এত কষ্ট তুই পেয়েছিস জীবনে, তারপরেও তুই এত সুন্দর করে বাঁচছিস। তোর জীবনটা নিয়ে কোনো সিনেমা হওয়া উচিত, কোনো রাইটারের তোকে তোর গল্পগুলো বলা উচিত, সে লিখবে। বা তুই এত সুন্দর বলছিস, এত সুন্দর লিখিস, তুই লেখ। ও সত্যি ওর জীবনটা ভীষণ সুন্দর। আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে শুধু আপস হয়তো আছে, কখন ডাউন দেখেনি। মা আছে, বোন আছে,
দাদারা আছে, একটা খুব সিকিউর ফ্যামিলি লাইফ। আর আমার জীবনটা এইরকম চলতে থাকে। আবার আমাদের দেখা হবে, আবার বেরোবো, আবার ঘুরবো।